এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, সবাইকে আমাদের তো অনেক কিছু হয়ে গেল। 4টে টেক্সট হলো, টেক্সটের প্রশ্ন উত্তর হয়েছে, টেক্সটের গ্রামার হয়েছে, টেক্সটের রাইটিং হয়ে গেছে। এখন আমাদের পরপর যে ক্লাসগুলো চলবে সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রার সেট, ঠিক আছে? এবং পরীক্ষার আগে একটা ক্লাস হবে যেখানে আমি সাজেশন তোমাদেরকে দেব এবং সাজেশনের জিনিসগুলো বুঝিয়ে দেবো, সাজেশন থেকে পড়া দেবো। এটা একদম লাস্ট টাইম। তার আগে আমরা পরীক্ষা যতদিন না আসছে আমরা পরপর কিছু সেট করি। যত আমরা সেট করব তত আমরা পরীক্ষার জন্য বেশি প্রস্তুত হব। ইংলিশে এরকম কোনো ব্যাপার নেই যে এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে মুখস্থ করে যাই, পরীক্ষায় কাউন্ট পাবো লিখে দিই, এরকমটা না। এমনি আমরা টেক্সট পেজ যেমন রিভাইজ করছি, রিভাইজ করব। তার সাথে এখন প্রত্যেক দিন একটা করে সেট, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে একটা করে সেট আমরা ভালো করে বুঝে মেলাবো। হ্যাঁ, তো তোমরা যারা অনলাইন ক্লাস করছো, রায় ও মার্টিনের এই প্রশ্নবিচিত্রাটা তোমরা কিনে নেবে, রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা, ঠিক আছে? আশা করি তোমাদের আছে, তোমরা ফার্স্ট ইউনিট পরীক্ষা দিয়েছো, যাদের নেই তোমরা এই বইটা কিনে নেবে। এই বইটারই আমি সেটগুলো করাবো, ঠিক আছে? প্রত্যেকদিন একটা করে সেট হবে প্রত্যেকটা ক্লাসে। তো সেকেন্ড ইউনিটের প্রথম সেট আজকে আমি মিলিয়ে দেবো, ঠিক আছে? এই সেটের মেলানো উত্তর সহ পিডিএফটা তোমরা পাবে, কিন্তু উত্তর সহ পেলে হবে না, তোমাদেরকে প্রশ্নবিচিত্রাটা কিনে নিজেকে আগে সেটটা করতে হবে, ভুল হোক ঠিক হোক, তারপর আমি মিলিয়ে দেবো, তখন তুমি মিলিয়ে নেবে, ঠিক আছে? কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে। তো প্রশ্নবিচিত্রাটা সবাই রাখবে। তো সামনের ক্লাসে মানে সামনের সপ্তাহে আমরা সেকেন্ড মানে কি বলে 2 নম্বর সেটটা মেলাবো, ঠিক আছে? আজকে 1 নম্বর মেলাচ্ছি, পরের দিন 2 নম্বর মেলাবো। তোমরা 2 নম্বর সেটটা প্রশ্নবিচিত্রাটা হাতে নিয়ে নিজের মতো করে নেবে, ঠিক আছে? আমি সুন্দর করে বুঝিয়ে মিলিয়ে দেবো। আচ্ছা দেখো, আমাদের সেটের মধ্যে কি থাকবে? তাহলে পরীক্ষা আমাদের 4টে জিনিস আসতে চলেছে। একটা হচ্ছে সিন, তাই তো? সিনের মধ্যে গল্প থাকবে, সিনের মধ্যে কবিতা থাকবে, দুটোই থাকবে। আর কি থাকবে? একটা আনসিন। আর থাকবে হচ্ছে গ্রামার, আর থাকবে হচ্ছে রাইটিং। এই রাইটিংয়ের মধ্যে লেটার আসতে পারে অথবা স্টোরি আসতে পারে, ভ্যারাইটিস জিনিস হতে পারে। তো এই 4টে জিনিসই আমরা সেটের মধ্যে পাবো, ঠিক আছে? চলো এবার আমরা করি। আচ্ছা, এই দেখো, এই যে যেটা দিয়েছে না, এটা হচ্ছে সিন। আমরা রিডিংটা পড়ে আগে বুঝবো, তারপর এখান থেকে যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা বুঝে বুঝে করব। তো সিনটা আমি এখন আর পড়বো না, কারণ এই সিনটা কি সুন্দর করে আমরা বুঝেছিলাম। তো এটা থেকে বুঝতেই পারছি কি কি সম্বন্ধে দিয়েছে এটা। তাহলে কায়রো, ইজিপ্ট, তাহলে সেই ঈশানের মা গেছিল মিশরে, তাই না? তো সেই গল্পটা, তাহলে সেই গল্পের ছোট্ট একটু পার্ট তুলে দিয়েছে এবং এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? আমি সিনটা পড়ছি না, তোমরা নিজেরা সিনটা পড়ে নেবে আগে, তারপর উত্তর করবে। তাহলে হু ইজ কল্ড আ ফেরাও? তাহলে কাদেরকে, কাকে 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 ফেরাও বলা হয়, কাকে? তাহলে আমরা হুইয়ের জায়গায় শুধু উত্তরটা লিখে দেবো, ইজ কল্ড এ ফেরাও, ইজ কল্ড এ ফেরাও, যেমন আছে তেমনই লিখবো, শুধু হুইয়ের জায়গায় উত্তরটা লিখে দেবো। উত্তরটা কি হবে? অ্যান ইজিপসিয়ান কিং। এটা আমরা কোথায় পেলাম? এখানে আমরা পেয়ে যাব, এই যে অ্যান ইজিপসিয়ান কিং, এই যে আছে না, এ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং। তাহলে আমরা অ্যান ইজিপসিয়ান কিং কথাটা হুইয়ের জায়গায় লিখে দেবো, ঠিক আছে? অথবা আমরা এটা প্রথম থেকেও লিখতে পারি এইটুকু। হোয়াট ইজ আ পিরামিড? পিরামিডটা কি? পিরামিড, তাহলে পিরামিড সম্বন্ধে আমাদের টেক্সটে রয়েছে, পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, তাই না? হুইচ সার্ভ অ্যাজ দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাও। দেখো এখানে আমি লিখেছি হুইচ সার্ভস, ঠিক আছে? তুমি যদি হুইচ সার্ভস না লিখতে পারো কোনো অসুবিধা নেই। দেখো এটা আমরা কোথায় পাবো? পিরামিড, হোয়াট ইজ পিরামিড? দেখি পিরামিড কোথায় পাই। এই যে হোয়াটস আ পিরামিড, মা পিরামিড সম্বন্ধে যখন প্রশ্ন করা হচ্ছে তখন উত্তরটা দিচ্ছে, দেখো এ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, দিয়ে তারপর আমরা কমা দিয়ে লিখতে পারি দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউস। উই আর গোয়িং টু গিজা, হু আর রেফার টু হেয়ার বাই উই? বলছে না উই আর গোয়িং টু গিজা, আমরা গিজায় যাচ্ছি। এখানে উই মানে কারা? উই মানে কাদেরকে বোঝানো হয়েছে? উই মানে কাদেরকে বোঝানো হয়েছে? ঈশান এবং ঈশানের মা, ঈশান এবং ঈশানের মা। তাহলে আমরা উত্তরটা কি করে লিখবো? দেখো বলছে না এই যে উই মানে এই যে হেয়ার বাই উই, তাহলে হেয়ার, হেয়ার মানে কি এখানে? তাহলে হেয়ার দিয়ে শুরু করবো, হেয়ার কমা, তারপর উই লিখে দিলাম। তারপর আমরা কি করবো, এখানে রেফার্ড দিয়েছে না, রেফার্ড, তো রেফার্ডকে আমরা রেফার্স করে দেবো, কারণ এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, আমরা অ্যাক্টিভে করব। তাহলে রেফার্স, তারপর কি? টু ঈশান অ্যান্ড হিজ মাদার, এইভাবে আমরা লিখে দেবো জিনিসটাকে সুন্দর করে। তারপর দেখো এক্সপ্লেইন ঈশান অ্যান্ড হিজ মাদার্স পারপাস টু ভিজিট গিজা। তাহলে গিজা ভিজিটের মেন পারপাসটা কি ছিল তাদের? তারা 3টে বড় পিরামিড দেখতে চায়, তাই না?
আমরা পড়েছি না, ঈশান অ্যান্ড হিজ মাদার্স পারপাস টু ভিজিট গিজা ওয়াজ টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। এটা আমি কোথা থেকে লিখলাম? আচ্ছা, প্রশ্নের লাইন ধরে লিখবো, আগে আমরা দেখে নিই কোন জায়গা থেকে লিখবো। এই যে টু সি দ্য 3 গ্রেট পিরামিড, দেখেছো? টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, এই অংশটা আমরা নেব, তাই তো? তাহলে প্রশ্নের লাইনটা কি করে লিখবো? এই যে ঈশান অ্যান্ড হিজ, এই যে আমাদের রয়েছে দেখো এখানে প্রশ্নের লাইন ধরে আমরা লিখবো, এই যে ঈশান অ্যান্ড হিজ মাদার্স পারপাস, হয়ে গেল। এটুকু আমরা প্রশ্ন থেকে লিখলাম, তাই তো? তারপরে টু ভিজিট গির্জা হলো। তারপরে এই যে এই পুরোটা লেখার পর তারপর আমরা ভার্ব লিখবো, ভার্ব হচ্ছে ওয়াজ, ঠিক আছে? তারপরে আমরা এই টু সি থেকে আমরা পুরোটা লিখে দেবো। বলো তো ওয়াজ কেন হলো? সাবজেক্ট কোনটা তাহলে এখানে? সাবজেক্ট নিশ্চয়ই সিঙ্গুলার, তাই আমি এখানে ওয়াজ লিখেছি। সাবজেক্টটা কোনটা এখানে? মেন সাবজেক্ট কোনটা এই এত বড় লাইনে? পারপাস হচ্ছে এখানে সাবজেক্ট। আচ্ছা, এখানে আমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। কি আছে? দ্য ফ্যারাউজ লিভড, ফেরাউডরা বাস করতো কত বছর আগে? অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, আমাদের রয়েছে সিনে। এই যে দ্য ফেরাউজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রশ্ন থেকে লিখে নিলাম আমরা, মানে আমরা আমাদের সিন থেকে লিখে নিলাম। তারপরে দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউজ ইজ কল্ড, তাহলে ফেরাউদের সেই বিউরিয়াল গ্রাউন্ডটাকে কি বলা হয়? পিরামিড। একটা পিরামিড হচ্ছে ফেরাউদের সমাধি ক্ষেত্রটাকেই তো বলে, তাহলে পিরামিড হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো রিড দ্য গিভেন স্ট্যাঞ্জা। আচ্ছা, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি কবিতা আছে না? অ্যাজ সি সেইল উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, বড় ঘুড়িটার পাশাপাশি সেও উঠতে শুরু করলো। প্রথমে কি উঠতে পারছিল? পরে কিন্তু উড়ে গিয়েছিল। তো খুব সুন্দর করে এটা আমরা বুঝেছিলাম তখন। দেখো কি আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, তাহলে পোয়েমের নাম কি? তো হোয়াটের জায়গায় আমরা উত্তরটা লিখতে পারি। উত্তর হচ্ছে হাউ দ্য লিটল কাইট লার্নড টু ফ্লাই। এটা আমরা হুয়ের জায়গায় লিখে বাদবাকি কমপ্লিট করতে পারি। হ্যাঁ, এছাড়া কীভাবে লিখতে পারি? এছাড়া আমরা সাবজেক্ট হিসেবে নেব দ্য নেম অফ দ্য পোয়েম, এইটুকুকে আমরা সাবজেক্ট হিসেবে নেব, ঠিক আছে? তারপরে ভার্ব হচ্ছে আমাদের ইজ, ঠিক আছে? যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, এখানে মেন সাবজেক্ট হচ্ছে নেম সিঙ্গুলার, তাই ইজ হলো। কি করে বুঝলাম স্যার নেম হচ্ছে এখানে মেন সাবজেক্ট? দেখবে যখন সাবজেক্টিভ পার্টটা বড় হবে তখন তার মধ্যে যদি অফ থাকে, অফের আগেই রয়েছে সাবজেক্ট, মেন সাবজেক্ট। আচ্ছা, তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দিয়ে তারপর আমরা উত্তরটা এইভাবে লিখে দিতে পারি। তারপরে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট, এখানে অফ কথাটা দিয়ে দেবো, অফ দ্য পোয়েট। তাহলে হোয়াটের জায়গায় আমরা উত্তরটা লিখে দেবো, তাই তো? ক্যাথারিন পাইল। তো এটা আমরা হোয়াটের জায়গায় লিখে পুরো কমপ্লিট করতে পারি, অথবা আমরা আগেরটার মতো দ্য নেম অফ দ্য পোয়েট, তারপরে ইজ দিয়ে তারপর উত্তরটা আমরা লিখে দেবো, ঠিক আছে? কেউ বুঝতে পারছি না? বুঝেছি? হাউ ডিড দ্য বয়েজ লুক ফ্রম অ্যাবভ, অ্যাবভ মানে ওই ওপর থেকে বলা হচ্ছে, ওপর থেকে ছেলেগুলো কেমন লাগছিল? ছোট ছোট বিন্দুর মতো। তাহলে ফ্রম অ্যাবভ দ্য বয়েজ লুক আছে আর ডিড আছে, ডিড থাকলে কি হয়? লুকটা লুকড হয়ে যাবে। ডিড আছে মানে পাস্ট টেন্স, তাই লুকটা ইডি যুক্ত হয়ে লুকড হয়ে যাবে। তাহলে দ্য বয়েজ লুকড, ঠিক আছে? তারপরে যেমনকে আমরা কি বলবো? লাইক। তারপর আমরা টেক্সট থেকে লিখে নেব স্মল স্পটস মুভিং রাউন্ড। ও হাউ হ্যাপি আই অ্যাম, হু ইজ দ্য স্পিকার? দ্য লিটল কাইট ইজ দ্য স্পিকার। তাহলে হুয়ের জায়গায় উত্তর লিখলে হয়ে যাবে। হু দিয়ে প্রশ্ন হলে হুয়ের জায়গায় উত্তরটা লিখে দাও, দ্য স্পিকার কথাটা আমরা হুয়ের জায়গায় লিখে দিলেই তো হয়ে গেল। আচ্ছা, এখানে যে বলছে যে ও হাউ হ্যাপি আই অ্যাম, হোয়াই ইজ দ্য স্পিকার হ্যাপি? স্পিকার নিজেকে হ্যাপি কেন ফিল করছে? সে তো প্রথমে ভয় পাচ্ছিল। তো এখানে এই লাইনটা একটু নিজেদেরকে গুছিয়ে লিখতে হবে। দ্য স্পিকার ইজ হ্যাপি, এই যে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য স্পিকার, ঠিক আছে? তারপরে হয় কি হয়? হ্যাপি, বিকজ কারণ কি? ইট ওয়াজ ব্রেভ, এটা একটা সাহসী ব্যাপার ছিল, ঠিক আছে? পুট ইন এফর্ট কাজে এফর্ট দিতে হয়েছে। অ্যান্ড ফাইনালি এবং শেষমেশ লার্নড সে শিখে গিয়েছিল টু ফ্লাই হাই ইন দ্য স্কাই, মানে অনেক ওপরে
ওরাটা আর কি, অ্যালংসাইড দ্য বিগ কাইট, এই বড় ঘুড়িটার পাশাপাশি, বড় ঘুড়ির পাশ দিয়ে অনেক ওপরে ওরাটা শিখে যাওয়াটাই ছিল তার কাছে খুব খুশির, মানে সে তো বোধহয় উঠতে পারছিল না, সাইকেল না চালাতে পারলে যখন চালানো শেখা যায় খুব আনন্দ লাগে, সারা দুনিয়া চড়ে বেড়ানো যায়। ফ্রম ফার অ্যাবভ দ্য লিটল কাইট স মেনি রোলিং স্টার্স, আমি লাস্টে দেখে দিচ্ছি তাও খাতাগুলো। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, ট্রু ফলস করতে হবে, আমরা জানি তো ট্রু ফলস, সঠিকটা হলে ট্রু, ভুলটা হলে ফলস। ট্রু হলে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে কেন সেটা ট্রু, আর ফলস হলেও স্টেটমেন্ট দিতে হবে কেন সেটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোথা থেকে লিখবো, টেক্সট থেকে দেখে দেখে লিখে দেবো সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথম কি বলা হচ্ছে, ফ্রম ফার অ্যাবভ দ্য লিটল কাইট স মেনি রোলিং স্টার্স, সে ওপর থেকে অনেক রোলিং স্টার বলে দেখতে পাচ্ছে, এটা ভুল কথা, সে তো ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে দেখতে পাচ্ছে, ছেলেগুলোকে ছোট ছোট, তাহলে এটা ফলস। তাহলে আমরা টেক্সটের লাইন লিখে দেবো, হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, সে গ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছিল। আচ্ছা, তারপরে দেখো যার যেখানে একটু অনেকটাই ইয়ে আছে, আমি লাস্টে দেখে দিচ্ছি খাতা সবার। হাই আপ দ্য স্কাই অনলি দ্য বার্ডস ওয়ার দ্য কাইটস কম্প্যানিয়নস, মানে অনেক উপরে যখন গেছিল পাখিটার সঙ্গী একমাত্র এই বার্ড, মানে শুধুমাত্র পাখি ছিল ঘুড়িটার সঙ্গী, ওই ওপরে কি সঙ্গী হিসেবে শুধু ঘুড়ি মানে পাখিকেই পেয়েছিল, হ্যাঁ, তাহলে এটা ফলস, তাহলে আমরা কি লিখবো, ফলস। তাহলে অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার, বার্ডস এবং ক্লাউডস এগুলো সেখানে ছিল। তারপর দেখো, দ্য লিটল কাইট লার্নড ফ্লাইং অ্যাজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড হি পুট ইন এফর্ট, দ্য লিটল কাইট লার্নড ফ্লাইং অ্যাজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড হি পুট ইন এফর্ট, এটা কি ট্রু, কেন ট্রু, এই ছোট্ট ঘুড়িটা চেষ্টা করেছিল এবং সে সাহসী ছিল বলেই তো সে এফর্ট দিয়ে সেটাকে জয় করেছিল, তো এটা সঠিক কথা। তাহলে ওই লাস্টে যে আমরা যে লাইনটা পেয়েছি, অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রায়েড, এই সমস্ত কিছুর কারণ হচ্ছে আমি সাহসী ছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম, তাই আমি সফল হয়েছিলাম, তাই আমি পেরেছিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আনসিন, তাহলে আমাদের সিনে দুটো জিনিস হয়ে গেল, কি কি হলো, একটা গল্পের মতো ছোট্ট পার্ট হলো, একটা কবিতা হলো, তার প্রশ্ন উত্তর পেলাম, আর কি পেলাম, ট্রু ফলস হলো। আচ্ছা, এবার আমাদের আনসিন করতে হবে। দেখো, আনসিনটা সবাইকে দুবার ভালো করে পড়তে হবে পরীক্ষা হলে, আনসিন না পড়ে কেউ উত্তর করবে না। আনসিনের সব লাইন সব ওয়ার্ডের মানে যে একদম মুখস্থ করে ফেলতে হবে এমনটা নয়, বা বুঝতে হবে এমনটা নয়, আমরা ওপর পড়ে জাস্ট একটা আইডিয়া করতে পারলেই হবে। তবে আমরা একবার ভালো করে পড়বো, যদি মানে মানে যদি সময় হয় তাহলে দুবার ভালো করে পড়বো। এডওয়ার্ড জেনার, এটা একজনের নাম, হ্যাঁ, ওয়াজ আ গ্রেট ম্যান অফ সায়েন্স, তাহলে সায়েন্সের একজন মহান ব্যক্তির নাম হচ্ছে এডওয়ার্ড জেনার, মানে একজন মহান বিজ্ঞানী। হি ইনভেন্টেড দ্য ভ্যাকসিন অফ স্মল পক্স, তাহলে স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করে কে, এডওয়ার্ড জেনার। ছোট ছোট ফুসকুড়ির মতো গোটা হবে সারা শরীরে, দিয়ে মরে যাবো আমরা, তো একটা ভ্যাকসিন আছে সেটা খেলে ওটা হবে না। A man who gets the vaccine will not be attacked with smallpox, একটা মানুষ যে ওই ভ্যাকসিনটা পাবে বা নেবে সে কিন্তু কোনোভাবে অ্যাটাক হবে না স্মল পক্সের দ্বারা, স্মল পক্স তাকে আক্রমণ করতে পারবে না। বিফোর দ্য ইনভেনশন অফ দ্য ভ্যাকসিন, এই ভ্যাকসিন আবিষ্কারের পূর্বে, তাহলে ইনভেনশন হচ্ছে আবিষ্কার করা, তাহলে ভ্যাকসিনটা আবিষ্কার করার পূর্বে মিলিয়নস অফ পিপল, মানে মিলিয়ন মানুষ ডায়েড অফ স্মল পক্স, তাহলে মৃত্যু হয়েছিল কিভাবে, স্মল পক্সের দ্বারা, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে, মানে এই ভ্যাকসিন আবিষ্কারের পূর্বে বহু মানুষ এই স্মল পক্সে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, তারপরেই তো বিজ্ঞানী গবেষণা করে স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করলো, এই ভ্যাকসিন দেওয়ার পর তারপর আর মানুষের আর ক্ষতি হচ্ছিল না। নাউডেজ, মানে এখনকার দিনে, দ্য ওয়ার্ল্ড ইজ অলমোস্ট ফ্রি ফ্রম দিস ডেঞ্জারাস ডিজিজ, এখনকার দিনে আমাদের এই পুরো বিশ্ব এই ভয়ঙ্কর এই ডিজিজ থেকে মুক্ত হয়ে গেছে, ভ্যাকসিন নিয়েছে আমাদের পূর্বপুরুষরা। আচ্ছা, নেপোলিয়ন, একজন মহান সম্রাট ছিল নেপোলিয়ন। নেপোলিয়ন হ্যাড গ্রেট অ্যাডমিরেশন ফর জেনার, তাহলে নেপোলিয়ন কিন্তু মানে জেনারকে, এডওয়ার্ড জেনারকে খুব অ্যাডমায়ার করতো,
মানে তাকে খুব প্রশংসা করতো, এই মহান কাজ করেছিল, ভ্যাকসিন আবিষ্কার করেছিল। ওয়ান্স ডক্টর জেনার রিকোয়েস্টেড দ্য এম্পেরার টু সেট অ্যান ইংলিশ প্রিজনার ফ্রি। At this, Napoleon said, "Oh, we can refuse him nothing." তো একদিন জেনার রিকোয়েস্ট অনুরোধ করেছিল, জেনার অনুরোধ করেছিল এম্পেরারকে, এম্পেরার মানে নেপোলিয়নের কথা বলাচ্ছে, টু সেট অ্যান ইংলিশ প্রিজনার ফ্রি। তো ইংলিশ প্রিজনার ফ্রি এর কথা সে বলেছিল। তো নেপোলিয়ন তখন বলেছিল এবং বলেছিল আমি কোনো কিছুই রিফিউজ করতে পারি না। ঠিক এইরকমভাবে আমরা আনসিনটা জাস্ট এরকমভাবে বুঝলেই হবে। তাহলে এডওয়ার্ড জেনার ওয়াজ আ কি সায়েন্টিস্ট। হি ইনভেন্টেড দ্য ভ্যাকসিন অফ স্মল পক্স। স্মল পক্স উইল নট অ্যাটাক আ পারসন হু হ্যাজ টেকেন দ্য ভ্যাকসিন। এটা পড়ার পর এগুলো করা কোনো ব্যাপার? নেপোলিয়ন সেট আ প্রিজনার ফ্রি ফলোইং দ্য রিকোয়েস্ট অফ ডক্টর জেনার, এডওয়ার্ড জেনারের রিকোয়েস্ট। আচ্ছা, তারপরে পিপল ডাইড অফ স্মল পক্স বিফোর দ্য ইনভেনশন অফ ভ্যাকসিন। মানে ভ্যাকসিন ইনভেনশনের পূর্বে মানুষ কিন্তু স্মল পক্সে মারা যেত। আচ্ছা, এবার আমাদের গ্রামারের পার্ট, মানে এখানে বসাতে হবে কোনটার সাথে কি যায়। দ্য ট্রাভেলার ওয়াজ ড্যাশ বাই রবার্স। তাহলে ট্রাভেলার রবারদের দ্বারা কি হতে পারে? রবড হতে পারে। রবার কাদের বলে? ডাকাতদের বলে। তাহলে ডাকাতরা কি করবে? ডাকাতি করবে। ডাকাতিকে কি বলে? রবড। তাহলে ট্রাভেলার ওয়াজ রবড, এখানে কিন্তু ইডি যুক্ত করতে হবে, হ্যাঁ, ভার্বের থার্ড ফর্ম, কারণ প্যাসিভ ভয়েসে। তাহলে ওয়াজ রবড। তারপর দেখো হি ইজ নাও আউট অফ ডেঞ্জার। এই যে শূন্যস্থানে কি হবে? আউট হবে। যখন দেখবে অফের পরে কিছু একটা আছে তখন তার আগে আমরা আউট বসাবো। এটা একটা ফ্রেজের মধ্যে যে আউট অফ ডেঞ্জার। আচ্ছা, দ্য ড্যাশ অফ মোবাইল ফোন হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। তাহলে মোবাইল ফোন আমাদের জীবন তো পরিবর্তন করে দিয়েছে। তাহলে মোবাইল ফোনের আবিষ্কার আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আবিষ্কারকে আমরা কি লিখবো? ইনভেনশন। তাহলে দ্য ইনভেনশন, এটা লিখবো না, এটা কেটে দেবো, হ্যাঁ। দ্য ইনভেনশন অফ মোবাইল ফোন হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। হয়েছে? লিখে নিয়েছো সবাই? আচ্ছা, এবার গ্রামার এগুলো বুঝে বুঝে করতে হবে সুন্দর সুন্দর করে। দ্য ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম। কি করতে হবে দেখো, এই যে এখান থেকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি শুরু হলো, তাহলে এখানে ডিরেকশন রয়েছে, দেখো পাশেই ডিরেকশন থাকবে। এই যে কি লেখা আছে? আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ। যে এই পুরো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা সেটাকে আন্ডারলাইন করতে হবে। অ্যাডজেক্টিভ কোনটা? এই যে ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ কার জন্য আসে? নাউনের জন্য। তাহলে স্টুডেন্ট হচ্ছে নাউন, নাউনের আগে যে আসে কি? আগের দিন কবিতাটা পড়ছিলাম তো। আচ্ছা, তারপর উই হ্যাভ আ নাইস টাইম। এখানে কি বলছে? টার্ন ইট ইনটু সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট করতে হবে। তাহলে হ্যাভ রয়েছে, হ্যাভকে সিম্পল পাস্ট করা কি সহজ? হ্যাড করে দাও। হ্যাভ হ্যাজ তো প্রেজেন্ট, তাহলে তার পাস্ট হচ্ছে হ্যাড। তারপর অনেস্টি ইজ ডিমান্ডেড, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, বলছে আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অনেস্টি এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি মানে কি? সততা। একে ছোঁয়া যাবে? যাবে না, একে অনুভব করতে হবে। তাহলে অনেস্টি হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট এ লাভলি পিকচার, রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স। হোয়াট এ লাভলি পিকচার, দেখো এখানে এই যে চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে এই চিহ্নটা থাকলে সেন্টেন্সটা হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। লিখে নাও। তারপরে ডাজ সি রিসিট ওয়েল, দেখো কি বলা হচ্ছে? টার্ন ইনটু অ্যান অ্যাজার্টিভ সেন্টেন্স। তাহলে এটা তো ইন্টারোগেটিভে আছে, এটাকে অ্যাজার্টিভে করতে হবে। অ্যাজার্টিভে করা মানে কি? ইন্টারোগেটিভে প্রথমে হেল্পিং ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপর বাদ বাকি থাকে। কিন্তু যখন আমরা অ্যাজার্টিভ করতে বলবে তখন প্রথমে কি থাকবে? সাবজেক্ট। শিখে নাও সবাই, শুধু লিখলেই হবে না, শেখাটা দিয়ে তুমি এর বাইরে আরো হাজারটা করতে পারবে, আর লিখলে শুধু এটাই পারবে। যখন অ্যাজার্টিভ করতে হবে তখন প্রথমে কি চলে আসবে? সাবজেক্ট, ঠিক আছে। তারপরে কি আসবে? ভার্ব। তাহলে এখানে ভার্ব কোনটা? দেখো হেল্পিং ভার্ব আছে আর এটা মেন ভার্ব। যখন আমরা প্রশ্নবোধক থেকে সাধারণ কোনো সেন্টেন্স বানাবো অ্যাজার্টিভ, তখন আমরা হেল্পিং ভার্বটাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তখন মেন ভার্বটা ডিপেন্ড করবে এখানে এটা কি আছে। এটা তো ডাজ আছে, লাস্টে ইএস আছে না? তাহলে এটারও লাস্টে ইএস হবে, ই তো রয়েছে, তাহলে শুধু এস বসিয়ে দিলেই হয়ে যাবে। বোঝা গেল?
যদি ডু থাকতো তাহলে এটা রিসাইড যেমন আছে তেমনই থাকতো, যদি ডিড থাকতো তাহলে লাস্টে ডি যুক্ত হতো, পাস্ট টেন্স হয়ে যেত। বোঝা গেল? তাহলে সাবজেক্ট, তারপরে আমাদের এই যে ভার্ব, তারপরে বাদ বাকি যা আছে বসিয়ে দিলাম। বুঝেছি? যখন আমরা অ্যাজারটিভে করব ইন্টারোগেটিভ থেকে, তখন আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব, তারপর বাদ বাকি অংশ। মনে থাকবে? তারপরে সি ইজ ড্যাশ এলএলবি, কি হবে? অ্যান এলএলবি। কেন এল উচ্চারণ করতে গিয়ে দেখো এ চলে আসছে, এল এ, তাহলে এটা কনসোনেন্ট হয়েও কিন্তু ভাওয়েলের মতো আওয়াজ। এল তো কনসোনেন্ট, আমরা জানি এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েল সাউন্ড হলে অ্যান হয়, আর কনসোনেন্ট সাউন্ড হলে এ হয়। এখানে এল কনসোনেন্ট, তাহলে এ হওয়া উচিত, কিন্তু এ হবে না, অ্যান হবে। অ্যান কেন হবে? কারণ এল উচ্চারণ করতে গিয়ে এ কথাটা আগে চলে আসছে, এল। বোঝা গেল? যেমন এম এ, এম এম এ চলে আসছে আগে। তারপর দেখো গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার, এখানে আমাদের ভার্ব বসাতে বলেছে, আমরা কি বসাবো? ইজ। কেন বসাবো? আমরা গ্রামার ক্লাসে করেছি, যখন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা থাকবে, তখন অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী ভার্ব হবে, তাই তো? তাহলে সিলভার সিঙ্গুলার, তাই ইজ হলো। বুঝলাম? আচ্ছা, প্রেফিক্স টু মেক দ্য অপোজিট ওয়ার্ড অফ প্র্যাকটিক্যাল। দেখো প্র্যাকটিক্যাল এই ওয়ার্ডটাকে অপোজিট, বিপরীত শব্দ বানাতে হবে। ইউজ প্রেফিক্স, প্রেফিক্স ব্যবহার করে। আমরা শিখেছি যে আগে বসে সেটা হচ্ছে প্রেফিক্স, যেটা পরে বসে সেটা হচ্ছে সাফিক্স। তাহলে এই প্র্যাকটিক্যালের আগে কিছু একটা বসাতে হবে, তাহলে প্র্যাকটিক্যালের আগে আই এম বসালে কি হবে? ইমপ্র্যাকটিক্যাল, তাই তো? তাহলে প্র্যাকটিক্যালের আগে আমরা আই এম বসিয়ে দিলে কি হয়ে গেল? ইমপ্র্যাকটিক্যাল, এবং এটা হয়ে গেল কি? প্রেফিক্স। বুঝতে পেরেছি? তাহলে প্রেফিক্স বসিয়েছি। তারপর দেখো দ্য ইয়ার 1947 উই গট ফ্রিডম, এখানে শূন্যস্থানে কি বসবে? যখন দা থাকবে তার আগে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা ইন প্রিপোজিশন বসাবো, মনে থাকবে? তাহলে ইন দা, এবং সাল যেহেতু রয়েছে তাই সালের সাথে সবসময় তো ইন হবেই। সি লেফট দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নোভেল, এখানে কি বলা হচ্ছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনেম। আন্ডারলাইন করা নেই, এইটা আন্ডারলাইন, তাহলে এই আন্ডারলাইন এই ওয়ার্ডটার অ্যান্টোনেম করতে হবে। অ্যান্টোনেম মানে কি? বিপরীত শব্দ, বিপরীত শব্দ। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ, সমার্থক শব্দ। ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাকশন মানে শুরু করা, তার বিপরীত কি? শেষের অংশ। ইন্ট্রোডাকশন মানে শুরুর অংশ, মানে ভূমিকা। তাহলে এর শেষের অংশ কি? উপসংহার। লাস্টের অংশ সেটাকে ইংলিশে বলে কনক্লুশন, কনক্লুশন, মনে থাকিবে? তারপরে ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ থাকলে সিঙ্গুলার ভার্ব হয় স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রট, ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম থাকলে তার আগে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড বসে। যদি প্রেজেন্ট টেন্স হয় হ্যাজ বসবে, যদি পাস্ট টেন্স হয় তাহলে হ্যাড বসবে। এখানে পাস্ট টেন্সের কোনো ঝলক নেই, তাহলে প্রেজেন্ট টেন্স হ্যাজ বসিয়ে দিলাম। যদি এখানে লাস্ট ইয়ার, লাস্ট ডেট, ইয়েস্টারডে এইসব থাকতো তখন এটা হ্যাজের জায়গায় হ্যাড হয়ে যেত, মনে থাকিবে? আই উইল ড্যাশ রিমেম্বার, এখানে কি হবে? বলে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডভার্ব, অ্যাডভার্ব বসাতে হবে। যখন রিমেম্বার থাকবে তার আগে অ্যাডভার্ব হিসেবে আমরা অলওয়েজ বসাবো, অলওয়েজ। ঠিক আছে? আচ্ছা, চেঞ্জ দ্য জেন্ডার, জেন্ডার পরিবর্তন করতে হবে। তাহলে প্রিন্স, প্রিন্সের জেন্ডার পরিবর্তন করো, কি হবে? প্রিন্সেস। জেন্ডার মানে কি? লিঙ্গ। হ্যাঁ, তাহলে এটার মানে কি? প্রিন্স মানে কি? রাজকুমার। তাহলে এটা কি? রাজকুমারী। আচ্ছা, এ পার্সন, একজন মানুষ, হু ইজ কেপ্ট ইন জেল, যাকে জেলে রাখা হয়েছে, ফর অ্যান অফেন্স, তার বিরুদ্ধে অনেক অফেন্স রয়েছে, তাকে কি বলে? তাকে প্রিজনার বলে। মানে যার বিরুদ্ধে অনেক অফেন্স রয়েছে তাকে জেলে রাখা হয়েছে তাকে বলে বন্দি। আর বন্দিকে ইংলিশে বলে প্রিজনার, যারা জেল খাটে তাদের বলে প্রিজনার। রিজেক্ট, এরকম টাইপের একটা ওয়ার্ড চাই, আমাদের আনসিনে ছিল রিজেক্ট।
রিফিউজ। ঠিক আছে, তো এই যে দুটো জিনিস, এটা আমাদের আনসিনটা ভালো করে পড়লেই এর উত্তর করতে পারবো। আনসিনে ছিল ওই যে প্রিজনার কথাটা, পার্সন প্রিজনার কথাটা ছিল, তাহলে প্রিজনার জিনিসটা কি সেটা সম্বন্ধে এখানে বলা হলো, তাহলে উত্তর হবে প্রিজনার। আর এই রিজেক্টের রিফিউজ এগুলো ছিল আনসিনে। ঠিক আছে, পুরোটা বুঝতে পেরেছি সবাই? তোমরা যারা ক্লাস করলে আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসতে হবে। ঠিক আছে, রবিবার দিন ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে। তোমরা শুক্রবার সারাদিনের মধ্যে তোমাদের ডাউটগুলো লিখে SMS করবে। ঠিক আছে, সেইটা নিয়ে ডাউট ক্লিয়ারিং ক্লাস রবিবার দিন হবে। বোঝা গেল? কোনো সমস্যা হলে জানিও। তো এমনিও ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে, যাদের ডাউট তারা আসছে, সরাসরি যোগাযোগ করছে। তো আমরা চাইছি একেবারে ডাউটগুলো নিয়ে আসলে একেবারে আমরা আলোচনা করে দিতে পারবো। ঠিক আছে, আর পরের দিনের সেট প্রশ্নবিচিত্রার কত নম্বর সেট? 2 নম্বর সেট। তাহলে 2 নম্বর সেট সবাই বাড়িতে নিজের আগে চেষ্টা করবে, তারপর পরের সপ্তাহে আমি মিলিয়ে দেবো। এরকম করে যদি 5টা 6টা 7টা সেট খুব সুন্দর করে বুঝে করতে পারো, তাহলে দেখবে ইংলিশে পুরো 100% স্কোর করতে পারবে। পুরো বুঝে করতে হবে, মুখস্থ নয়। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।